ময়মনসিংহ জেলা সাহিত্য পত্রিক আর্টি পর্যায়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ নিয়ে আশা করব। মহেশ গল্পটি একটি ছোট গল্প, কিন্তু এর ভাব যথেষ্ট বিস্তৃত। তাই আজকে আমরা আশা করব আমরা সবাই মহেশের ভাবটি অনেক আগে তুলে ধরতে চেষ্টা করব। আমি তোমাদের সবাইকে একটা উন্মুক্ত প্রশ্ন করব এবং এই প্রশ্নের উত্তর তোমরা সবাই আনসার করতে পারবে। তোমরা সকলেই প্রত্যেকে বলার সুযোগ পাবে এবং আরও প্রশ্ন থাকলে তোমরা উত্তর দিতে পারবে। তাই আমি তোমাকে শুরু করতাম। রাইন, তুমি কি এই মহেশ গল্পের পুরো প্লটটা ডেসক্রাইব করতে পারবে? ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে মহেশ গল্পটি আমার নিজের ভাষায় প্রকাশ করার একটি সুযোগ দেওয়ার জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত বিখ্যাত ছিলেন তার ছোট গল্প আর উপন্যাসের জন্য। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটি মাস্টারপিস হলো এই মহেশ গল্পটি। মহেশ গল্পটি মূলত একটি গরু আর তার মালিককে নিয়ে, যারা খুবই গরিব ছিলেন। এটা মূলত একটি দুঃখের গল্প। তো গল্পটি শুরু হয় এভাবে যে একটা গ্রাম ছিল, ছোট গ্রাম, সেখানে একটা জমিদার ছিল। তার এলাকা ছোট হলেও তার দাপট ছিল অনেক বড়। সে প্রজাদের উপর অত্যাচার করতো, তাদের উপর শোষণ করত। এই শোষণেরই একজন যে ভিকটিম, সে হলো আমাদের গল্পের মেইন চরিত্র, সে হলো গফুর জোলা। সে গ্রামের এক প্রান্তে একটা ছোট ভাঙা করে থাকতো। তার একটি 10 বছরের মেয়েও আছে। তো সে তার মেয়ে আর তার একটি গরু ছিল, তার নাম সে আদর করে মহেশ রেখেছে। তো সেই গরুকে নিয়ে তারা থাকতো। তাদের নিজেদেরও খাওয়ার কিছু ছিল না, কিন্তু তারা যত সম্ভব পারতো সেই গরুটিকে খাওয়াতো। তারা যা পারতো তাই করতো। কিন্তু গরুটি খেতে হলো খড়, কিন্তু জমিদারেরও ছিল ঘোড়া, এবং সেইগুলোকে খাওয়ানোর জন্য জমিদার কী করেছে, সেই গরুর মালিক যে গফুরজোলা আছে, সে চাষ করে যতটুকু খড় পেয়েছে ততটুকুকে সে বলেছে আগে বছরে নাকি পাওনা ছিল, এগুলো বলে সে নিয়ে গেছে। এ নিয়ে গফুরজোলার অনেক কষ্ট। গরমের সময় এলেও তার কি কোনো খাবার থাকে না, গরুরও অনেক কষ্ট হয়। গরুটি না খেতে পেয়ে অনেক সময় দড়ি ছিঁড়ে চলে যায়, মানুষকে আঘাত করে, মানুষের খাবার খেয়ে ফেলে, অনেক বাগানে যায়, বাগান নষ্ট করে ফেলে। এরকম করে সেই কিন্তু গফুরজোলা কোনোদিন তাকে বিক্রি করে না, কারণ সে তার সন্তান তুল্য। এখন অবলা একটি প্রাণী, সে তাকে খাওয়াতে পারে না, কিছু বলতেও পারে না। এই জন্য সে কী করে, কিছু ভেবে পায় না। তখন কারো কাছে খাবার চাইলেও তারা দেয় না, কিন্তু মানুষ ঠিকই তাকে বলে গরুটিকে খাওয়াস না কেন। এই প্রশ্নে সে কোনো জবাব দিতে পারে না, কারণ সে খুবই গরিব, নিজেরাও ভালো করে খেতে পারে না। তো তখন এরকমই একদিন গরুটি চলে গেছে, দড়ি ছেড়ে চলে গেছে জমিদারের বাড়িতে। সেখানে জমিদারের সে বিনাশ করেছে। তখন এই নিয়ে তার অনেক ঝামেলা হয়েছে। তখন সে কী করে বুঝে পায় না। তখন সে বাড়িতে মাথায় হাত রেখে বসে আছে। তখন সেই তার মহেশ এসে বাড়িতে এসে তার মেয়েকে গুঁতো দিয়ে ফেলে দেয়। তখন সে চিৎকার শুনে যে তার তখন আর তর্স হয় না। নিজের একমাত্র মেয়েকে এরকম আঘাত পেতে দেখে সে তার সকল মায়া ভুলে যায় এবং তার হাতের ভাঙা লাঙলটি দিয়ে সে গরুটিকে আঘাত করে। এখন গরুটি সেখানেই মারা যায়। এখন গরুটিকে মারা যাওয়ার পর তার শেষকৃত্যের জন্য সে কিছু টাকা রেখে, তার যত সম্পত্তি আছে যা ছিল সবই রেখেছে, তার মেয়েকে নিয়ে চলে যায় ইটের কলায় কাজ করার জন্য। ধন্যবাদ রাইন। শ্রী শাগ্নি, আমি তোমাকে প্রশ্ন করছি, তাই তুমি বসতে পারো। আমরা সকলে প্রাণীকে ভালোবাসি, তুমি কি ভালোবাসো? তুমি গফুর এবং মহেশের সম্পর্কে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? আই মিন, গফুর এবং মহেশের সম্পর্কে মাহাত্ম্য কত, এটা বিষয়। মাহাত্ম্যটা হচ্ছে যে আমরা যদি গফুরের পরিস্থিতি লক্ষ্য করি, এখানে আসলে কোনো নৈতিক কথা বা নৈতিক তত্ত্ব উত্থাপন করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। কারণ কথাটা হচ্ছে যে একটা কথা আছে, সেটা হচ্ছে পরিস্থিতির শিকার। সেটা হচ্ছে যে গফুর, মহেশ এবং তারা কিন্তু প্রত্যেকে এখানে পরিস্থিতির শিকার। সুতরাং কথা হচ্ছে যে যখন এই মহেশ আর কি খাবার না খেতে পেয়ে দড়ি ছিঁড়ে অন্যান্য জায়গায় চলে যাচ্ছে, তখন কিন্তু এটা অনেকটাই গফুরের নিজের নিয়ন্ত্রণে নেই। হ্যাঁ, যে সে হচ্ছে ওই মহেশকে নিয়ন্ত্রণ করবে বা কন্ট্রোল করবে। তো কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কি গফুরকে তেমন কিছু বলতে পারি না, কিন্তু কথা হচ্ছে যে এখানে জমিদারের ক্ষেত্রে অনেক কিছুই বলা যায়। জমিদারের ক্ষেত্রে তো যদি এমন কিছু বলি, সেটা অনেকটা পুনরাবৃত্তি করে যায়। পুনরাবৃত্তি করতে এই কারণে কথা হচ্ছে যে এই জমিদারের অত্যাচারের স্বরূপটি দেখানোর জন্য কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহেশ গল্পটি লিখেছিলেন। এই জমিদার তৎকালীন সময় কিভাবে মানুষদেরকে শোষণ করতেন, কিভাবে হচ্ছে আর কি তাদের সকল সম্পত্তি নিয়ে কেড়ে নিয়ে কিভাবে হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দিতেন ইত্যাদি, এই সকল কিছু বর্ণনা করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে যিনি জমিদার ছিলেন তার একটি এই ক্ষেত্রে অবশ্য আরো অনেক বেশি সহানুভূতিশীল হওয়া উচিত ছিল, যেটা তৎকালীন জমিদার আসলে ছিল। কিন্তু কথাটা হচ্ছে যে আমি যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে জিনিসটাকে অন্তত আমি একজন পাঠক হিসেবে হতাশ হয়েছি এবং একজন বাঙালি হিসেবে হতাশ হয়েছি, সেটা হচ্ছে তার পাড়া প্রতিবেশীদের যেই চিন্তাধারা।
তার পাড়া প্রতিবেশীদের যে অ্যাকশন। কথা হচ্ছে যে তার পাড়া প্রতিবেশীরা তাদের দুইটা কাজ করা যেতে পারত, যদি একটা কাজ না করতো তাহলে দ্বিতীয়টা করতে পারতো। সেটা হচ্ছে প্রথম কাজ, তাহলে হচ্ছে সরাসরি জমিদারের বিরুদ্ধে অবস্থান নিতে পারতো, যে হচ্ছে সে যেরকম অত্যাচার করছে গফুরের উপর। কিন্তু কথা হচ্ছে যে তখন আসলে কথা হচ্ছে যে মানুষরা তো ঠেকা পারে না, যে হচ্ছে একজনকে সাহায্য করার জন্য স্বয়ং জমিদারের বিরুদ্ধে অবস্থান নিয়ে। যেরকম আমার পূর্ববর্তী বক্তা বললেন যে হচ্ছে আর কি গ্রামটা ছোট কিন্তু জমিদারের দাপট সে গ্রামের চেয়ে অনেক বেশি। তো কথা হচ্ছে যে ওই গ্রামের মধ্যে জমিদারের দাপট যেহেতু বেশি, তাই তার পাড়া প্রতিবেশীরা ঠিক তেমন বেশি আর কি জমিদারের বিরুদ্ধে অগ্রসর হতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে চাই যে মাননীয় সঞ্চালক মহাশয়, আপনি একবার এটা হচ্ছে এই পাঠ্যচক্রের বাইরে আমাকে বলেছিলেন যে আপনি একটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বিশ্বাসী। এখন কথা হচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বেসিক একটা রূপ হচ্ছে সমবায় ব্যবস্থা। সমবায় ব্যবস্থা মানে হচ্ছে বিভিন্ন ব্যক্তিগত যখন মানে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের সঞ্চয় তৈরি করে, হ্যাঁ, এবং ওই একটা নির্দিষ্ট একটা ভান্ডার থাকে, অর্থের ভান্ডার থাকে, যেখানে সকলের সঞ্চিত অর্থ থাকে, যেখানে সকলের কমিউনাল অধিকার থাকে। কমিউনাল বলতে হচ্ছে মানে একটা নির্দিষ্ট সঞ্চিত অর্থ সম্পদের ভান্ডার থাকে সকলে, যেটা হচ্ছে প্রত্যেকের একটা চাঁদার মতো বা বাজেটের মতো প্রদান করে সেখানে, এবং সেখান থেকে কেউ যদি দুস্থ হয় বা কেউ যদি দুরবস্থায় পতিত হয় এবং সেখান থেকে সে ওই অর্থটা নিয়ে নিজের সাহায্যে কাজে লাগাতে পারে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে তারা যদি জমিদারের বিরুদ্ধে কাজটা করতে পারতো, দ্বিতীয় ক্ষেত্রে তারা একটা কাজ করতে পারতো, সেটা হচ্ছে যে এরকম ভাবে আর কি গফুরকে যদি অনানুষ্ঠানিকভাবে সাহায্য করতে পারতো। যেরকম জমিদার কিন্তু একজন আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ, হ্যাঁ, কিন্তু আনুষ্ঠানিকভাবে আর কি এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে সরকার কর্তৃক হচ্ছে প্রতিষ্ঠিত ওই দাবি। এখন কথা হচ্ছে যে এই জমিদারকে যদি আমরা বাদ দিই, মানে এখন যদি অনানুষ্ঠানিক ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে এই যে সমবায় ব্যবস্থাটা নেই, এটি কিন্তু অনেক বেশি মানে জরুরি বা বিভিন্ন গ্রামে যদি হচ্ছে ওই গ্রামে যদি এই ব্যবস্থাটা থাকতে, তাহলে হচ্ছে এখানে যে গফুর সে হচ্ছে অনেকটা আর কি বেঁচে যেত। তো এই ক্ষেত্রে আমি আপনার মতামত জিজ্ঞেস করছি যে এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে কিভাবে সমবায় অর্থ ব্যবস্থা বা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সকলের সম্মিলিত প্রয়াস কিভাবে আর কি সাহায্য করে? আমি প্রথমে বলতে চাই যে এই এই গ্রামের যে জমিদার ছিল, হ্যাঁ, উনি একজন সফল সমাজতান্ত্রিক নয়। কারণ সমাজতান্ত্রিকের মূল লক্ষ্য হচ্ছে শোষণহীন সমাজ গড়ে তোলা, অর্থাৎ পৃথিবীর অর্থাৎ সমাজের গরিব ধনী শহরের মধ্যে আগে সমানভাবে সম্পদ বিতরণ করা। কিন্তু জমিদার কী করেছে, উনি সম্পদ বিতরণ না করে উল্টো নিজেকে লুফে নিয়েছে। এটা কীভাবে সমাজতান্ত্রিক হয়েছে? এখন তুমি আন্দোলনের প্রশ্ন চাই, তুমি কি জমিদার শাসন ব্যবস্থায় সমর্থন করো, বা উনি আর কি করতে পারলে একটু উন্নতি করতে পারতেন? তোমার মতামত কি এসব? জমিদার আর কি করে উন্নতি করতে পারছে, জমিদার আর কি করে উন্নতি করতে পারছেন, এটা আমি সাধারণভাবে বলেছি। সেটা হচ্ছে যে মানে জমিদারের যে নিজস্ব যে স্বার্থান্বেষী চিন্তাধারা, এটাকে তিনি বাতিল করতে পারেন তার প্রজাদের উন্নতির জন্য, হ্যাঁ, তার প্রজাদের উন্নতির জন্য তিনি বাতিল করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আমি আর কি একটা মানে প্রশ্ন করতে চাচ্ছি, মানে আমার পূর্ববর্তী বক্তার কাছে কিংবা হচ্ছে অন্যান্য আপনাদের কাছে, সেটা হচ্ছে যে ধরা যাক আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ইতিহাসে এটাও দেখেছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি প্রেক্ষাপটটা বিশ্লেষণ করি, প্রেক্ষাপটটা কিন্তু অনেকটা যতদূর এটা সময়টা মনে হয় এটা মধ্যযুগের নামে বরঞ্চ ইংরেজ শাসনের পরে আর কি হচ্ছে কথা ধরে নেওয়া যায়। তো কথা হচ্ছে যখন ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু জমিদাররা একটা পর্যায় পর্যন্ত অনেকটাই অপশনবিহীন বা চয়েসবিহীন হয়েছে। কেন? কথা হচ্ছে আমরা অনেকবার দেখেছি যে হচ্ছে জমিদারদের উপরে ঊর্ধ্বতন পর্যায়ে একজন থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে ইংরেজদের যে হচ্ছে সেগুলি মালিক আলাদা করে। এবার এখন কথা হচ্ছে যে জমিদারের কর গ্রহণ করতে হয়, সেটা কিন্তু তার হচ্ছে ইয়েদেরকে দিতে হবে ইংরেজদের। এমন কথা হচ্ছে যে এমন একটা পর্যায়ে যদি এরকম অর্থ সম্পদ উপস্থিতি হয় যেখানে হচ্ছে গ্রামের তেমন কোনো মানে সুঅবস্থা নেই, দুরবস্থা, অথচ সেই জমিদার হচ্ছে মানে সেই ইংরেজকে দিতে হবে, তখন হচ্ছে জমিদার কিন্তু এখানে আর কি ক্ষমতা নেই, জমিদার এখানে কিছু করতে হবে। তো এখানে প্রাপ্তি কি মনে হয় জমিদারের কি করা উচিত? এখানে আমি সকলের কাছে এখানে একটাই প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে জমিদারের কি এখানে কঠোর হওয়া উচিত, এটা হচ্ছে আর কি শিথিল হওয়া উচিত? যদি তিনি শিথিল হন তাহলে হচ্ছে তিনি নিজে শেষ, হ্যাঁ, এবং কথা হচ্ছে যে খুব সম্ভব ইংরেজদের অত্যাচারও বেশি বৃদ্ধি পাবে, যেটা আমরা পরবর্তী দেখেছি বিভিন্ন জমিদার যারা শিথিল হতে চেয়েছিলেন ইংরেজরা এসে তারা পুরো গ্রামটাকে চালিয়ে পড়ে দিয়েছে, হ্যাঁ, ভয়াবহ আর কি বড় বড় আচরণ করেছে, মানে আচরণ করেছে ইংরেজরা। তো কথা শিথিল বলে এটা, আবার কঠোর বলে কি হতে গেল আমরা সরকারের মধ্যে দেখতে পেয়েছি। এখন যদি এই জমিদারটা আমরা যেটা হাইপোথেটিক্সের মধ্যে দিয়ে চিন্তা করি, হাইপোথেটিক্সটা মানে হচ্ছে ধরা যাক এই জমিদার স্বার্থ বেশি, বরঞ্চ তিনি নিজেই পরিস্থিতি, তিনি নিজে হচ্ছে ইংরেজ
কর দিতে হবে, অথচ গ্রামের দুরবস্থা, কিন্তু কর দিতে পারছে না। এটা হচ্ছে একটা প্রভাব আমরা দেখেছি নবাবের মতো। নবাব যখন সকল রাজাদের কাছ থেকে কর চায়, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রাজা যারা তাদের নিজেদের মানে নিজেদের রাজ্যে ফসল উৎপাদন করছে, ওইখান থেকে তো তারা কর দিতে পারে না। তো এটা হচ্ছে কথা। এখন এটার জন্য আর কি আমরা দেখেছিলাম কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র বিজ্ঞানের মাধ্যমে নতুন সার আবিষ্কার করেছিলেন, যেটার মাধ্যমে হচ্ছে ফসল উৎপাদন হয়েছে। কিন্তু আমাদের সকলের রাজ্যে এরকম কোনো বিজ্ঞানী হচ্ছে নিত্য নতুন সার তৈরি করবে, যেটার মাধ্যমে ফসল উৎপাদন হবে। এটা সবসময় সম্ভব। তো কথা হচ্ছে যে এই ক্ষেত্রে একজন ব্যক্তির কি করা উচিত, মানে সে কি কথা হবে নাকি সে কি করবে, এটা আমি সকলের প্রতি উন্মুক্ত প্রশ্ন করছি। তার যদি নিজের কোনো অপশন না থাকে, আপনি হচ্ছে এখন তাকে এই প্রশ্নের উত্তর দিতে আগ্রহী, এটা হচ্ছে তাকে দিতে চান, তাকে দ্বারা দেওয়াতে চান, সেটা হচ্ছে আপনি তাকে বলুন, আমি বলবো। ধন্যবাদ সাগরিক, তুমি অত্যন্ত ভালো একটি প্রশ্ন উপস্থাপন করছো, এবং আমি আজকে এইসব হঠাৎ একটি মনে করতে চাই যে তোমরা কি এই প্রশ্নের উত্তর দিতে চাও? আমি কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে? কাকা মনে হয় তুমি পারবে। রাইন, রাইন তুমি শুনছো? জি। আমি চাই যে তুমি সায়নিকের প্রশ্নের উত্তর দাও, তুমি কি পারবে এটা? যে আপনি যেটা চিন্তা করছেন সেটা কিন্তু সম্পূর্ণ হাইপোথেটিক্যাল। এখানে আমরা দেখেছি জমিদার আমাদের গফুর যে জোলা, তার কাছ থেকে কর ঠিকই নিয়েছে, এরপরে গফুর জোলা কিন্তু তার কোনো সম্বল ছিল না। কর জমিদার যদি ইংরেজরা যদি তার কাছ থেকে আসলে কর নিত, তাহলে সে কর দিয়ে দিয়েছে। আর তারপরে কিন্তু সে যে জোলা পাখি গফুর জোলা যে ঘরটা নিয়েছে, সেটা সে গরুকে খাওয়াবে, সারা বছরের জন্য সে ঘর রেখেছে গরুকে খাওয়ানোর জন্য, সেটা সে রেখেছে। এই ঘরটা কিন্তু তার জন্য ইংরেজদের দিতে হয় না পয়সা, ইংরেজদের দেয় তারা টাকা পয়সা ফসল এগুলো কিন্তু ঘর তারা নেয় না। এরকম অবস্থায় আমরা বলতে পারি যে যে জমিদার ছিল আমাদের গফুর জেলার এলাকার, সে আসলে অত্যাচারী ছিল, সে শোষণ করতো, সে কোনো পরিস্থিতি শিকার ছিল না, সে অত্যন্ত লোভী ছিল। এটা তো হচ্ছে আমিও বলছি, কিন্তু আমি হচ্ছে এখানে হাইপোথেটিক স্টাডি ভিত্তিতে কথাটা বলেছি, যে ধরা যাক এটা হচ্ছে আপনার ছিল রিডাকশন, অবরাহমান, মানে হচ্ছে অবরাহমান। কথা হচ্ছে যে আপনার এই একটা কাহিনী আছে, এই কাহিনীটা আপনি বর্ণনা করে দিলেন, কিন্তু যদি হচ্ছে আরো বর্ণনা আপনার করতে হয়, মানে কথা হচ্ছে যে আপনি যে আমি যদি এখানে আরেকটা হাইপোথেটিক উপস্থাপন করি যে ধরা যাক কোনো জমিদার, তার কোনো অপশন নেই, তার ইংরেজদের কর দিতেই হবে, কারণ কি সে শিক্ষিত হবে নাকি কর? এটা হচ্ছে যদি মহেশ থেকে যদি চলে আসে। এখন এটা ডিপেন্ড করে যে ইংরেজরা সে সম্মত সঠিক পরিমাণ কর না দিলে তা এই গ্রামে কি করবে, তার গ্রাম ধ্বংস করবে নাকি তাকে আরেকটা সুযোগ দিবে বা কর কমিয়ে দিবে নাকি, এরকম একটা দেখতে হবে আগে। তো জমিদারকে ধরেন ইংরেজরা চার কিছু পাঠান, সে তার নিজের এলাকার অবস্থা থেকে তাদের কাছে বলতে পারে যে আমাদের এলাকার মানুষ খুবই গরিব, আমাদের ফসল হয় না, এই সমস্যা। আর নিজের সমস্যা হলে যদি সে তার কর কমাতে পারে ইংরেজদের কাছ থেকে, তাহলে ভালো, না হলে সে কঠোরে তার প্রথমে কর আদায় কর দিবে ইংরেজদের কাছ থেকে, নিজেদের প্রজাদের কাছে আদায় করে, তারপরে সে তার এই রাজ্যের যে গরিব অবস্থা হয়েছে কর নেওয়ার কারণে, সেটা সে সমাধান করার জন্য সবাইকে মিলে পুরো রাজ্যের সকল মিলে বৈঠকে বসতে পারে যে তারা এই নিয়ে কি করতে পারে। প্রথমে ইংরেজদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে যদি কমাতে পারে, তাহলে কমিয়ে দিয়ে তারপরে তার এই সমস্যাটাকে নিজেরা একটি সমস্যার সমাধান বের করতে পারে, সবাই মিলে আলোচনা করে এই সমস্যার সমাধান সবার উপকার হবে, সবাই মানে কোনোভাবে বেঁচে যেতে পারে। এরকম একটা সমস্যা খুব বেশি কথা বলা যাবে না, কারণ প্রজারা খুবই গরিব, প্রজাদের থেকে যেটা করাটাই করবে। এখন কথা হচ্ছে যে আমরা দেখেছি ভারতের বৈপ্লবিক সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়ে 95% টাইম এটা কাজ করে। কথা হচ্ছে যে আমি বলছি এখানে ইংরেজদের কি করা উচিত সেটা, আমি বলছি যে হচ্ছে ইংরেজদের তো আসলে কি করা উচিত সেটা আমাদের এখন বলে লাভ নেই। কথা হচ্ছে আসলে এই ক্ষেত্রে জমিদারের কি করা উচিত। কারণ কথা হচ্ছে যে 95% কাজ করেনি বলতে এই পর্যায়ে এরকম ভয়াবহ আকার ধারণ করেছিল, যেটা হচ্ছে কৃষক বিদ্রোহ উৎপন্ন করেছিল, সুপরিচিত। হ্যাঁ, তো কথা হচ্ছে যে কৃষক বিদ্রোহ, কৃষকদের মধ্যে থেকে এরকম ভয়াবহ বিদ্রোহ কিন্তু উৎপন্ন হতে পারত না। যা হচ্ছে এমনিতেই যাদের মধ্যে ভয় এত বেশি, সেই তারা এরকম বিদ্রোহ উৎপন্ন করেছে তাদের বসদের বিরুদ্ধে, তাদের যারা শাসক জমিদার, সেই জমিদারদের যারা শাসক ইংরেজদের বিরুদ্ধে, সেই কৃষকরা যখন, যাদের মধ্যে এমনিতেই ভয় বেশি, তারা যখন বিদ্রোহ উৎপন্ন করেছে, তার মানে হচ্ছে তাদেরকে কিরকম পর্যায়ের মধ্যে নিপীড়ন করা হয়েছিল। এখন কথা হচ্ছে যে এইখানে যে কৃষকদের উপর নিপীড়ন করা হচ্ছে বাস্তব। এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে জমিদাররাও কিন্তু বলা যায় যে বেকায়দায় পড়েছে, যে হচ্ছে মানে তাদের এখানে কোনো অপশন ছিল না, যে হচ্ছে হয় তাদেরকে তারা সেখানে হচ্ছে কর নিয়ে দিবে, তাহলে হচ্ছে তারা হচ্ছে মানে পুরো গ্রামটাই তাদেরকে চালিয়ে দেবে। এটা ওদের ক্ষেত্রেই এটার পরিস্থিতি ছিল। আমি বলতেছি এই
হচ্ছে আর কি আপনি ব্রিটিশদের সাথে কোনো আলোচনা করে কোনো কিছু ঠিক করতে পারেন না ইতিহাসের মধ্যে। এই কারণে হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ভয়াবহ বিদ্রোহ উৎপন্ন হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? একজন জমিদার মানে কিভাবে আমরা বেশিরভাগ সময় দেখেছি যে জমিদাররা ইংরেজের সাথে থেকে কাজ করতো, তাদের নিজেদের জনগণের জনতা বা জনগণের প্রতি বেশি মায়াভাব ছিল না, তারা নিজেরা অত্যাচার করতো, ইংরেজদের এই ছায়া থেকে তারা অত্যাচার করতো, ইংরেজদের পক্ষে তারা নিজেরা অপরাধ রেখে দিত। কৃষক বিদ্রোহের পরে হ্যাঁ, কারণ কৃষক বিদ্রোহটা হয়েছিল এই কারণে যে রাজা তারা বেশি কম দিত, আর যখন এই খরা হয় তখন আসলে তাদের ফসল হয় না, চাষবাস হয় না, ফসলের মাঠ মানে কি আর ফসল হতে পারে না। সেই অবস্থায় যখন তাদেরকে কর দিতে হয় তখন তারা এই এমন পর্যায়ে চলে যায় যে বিদ্রোহ না করলে মারা যাবো এরকম পর্যায়ে যায় তারপরে তারা বিদ্রোহটা শুরু করে। আর এই ক্ষেত্রে আমরা জমিদারের যে আমি আগে যে একটা কথা বলেছিলাম গত প্রশ্নে উত্তর দেওয়ার সময়, যে তারা কিন্তু জমিদাররা যদি আসলে ভালো হয়ে থাকে, তারা যদি ইংরেজদের সাপোর্ট না করে বা ইংরেজদের যদি আসলে পরিস্থিতির শিকার হয়ে থাকে, যে তারা পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে কঠোর হতে হচ্ছে অথবা নিপীড়ন করতে হচ্ছে, সেক্ষেত্রে তারা ইংরেজদেরকে যেমন আলোচনা করতে পারে, আলোচনা তো আপনি বলেন বেশিরভাগ সময় কাজ হয় না, কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ জমিদারি 90% জমিদারি তারা কিন্তু আলোচনা করতে যায় না, তারা চেষ্টাই করে না, কারণ তাদের দরকার করা আর ইংরেজদের সাপোর্ট, যারা ইংরেজরা তাদের যদি তারা ইংরেজদের সহায় থাকে তখন তাদের বেশি পাওয়ার থাকবে, তারা বেশি এলাকা পাবে সেই রুল করার জন্য, এরকম একটা মনোভাব নিয়ে কিন্তু তারা শাসন করতো। বেশিরভাগ সময় আমরা যদি দেখি যে জমিদাররা কিন্তু আসলে নিপীড়ন করতো নিজেদের ইচ্ছায়, ইংরেজদের মানে কি ইচ্ছা না। এখন যারা নিজেদের ইচ্ছায় করতো না, তাদের ক্ষেত্রে আমি বলছি যে তারা কর দিয়ে তারপরে অন্যান্য যে ফসলগুলো স্বল্প সময়ে উৎপন্ন হতে পারে সেইগুলো নিয়ে কিন্তু তারা অন্যান্য যারা ব্যবসা করে তাদের নিজেদের গ্রামে এই যে কঠিন সময় সেটা পার করতে পারে, কারণ কর দিয়ে তার ফসলগুলোকে বিক্রি করে কিন্তু টাকাটা দেয় জমিদারি কিন্তু সেই করটা দেয় ইংরেজদেরকে। এখন তারা এই নির্দিষ্ট ফসল উৎপাদন করার পরে সেই ফসল কাটার পরে কর দেওয়ার পরে তারা কিন্তু কিছু টাকা নিজেদের জন্য মানে কর দেওয়ার পরে কিন্তু সব টাকা শেষ হয়ে যাবে, কিছু টাকা কিন্তু থাকে সবাই মিলে বৈঠক করে ওই টাকাগুলো সবার মাঝে বিতরণ করে সেটা দিয়ে তারা চাষবাস করে আবার মানে এমন ফসল চাষ করা যেটা তাড়াতাড়ি হয়ে যায়, আবার সহজলভ্য, কম দাম, কিন্তু বাজারে অধিক সংখ্যক বিক্রি করে তাদের কিন্তু সম্পদ ওই মুহূর্তে চলে যেতে পারে। জমিদার এই এক পয়সা নিলে তখন তার কঠোর হতে পারে না, আবার শিথিল হতে পারে না বেশি, মানে হালকা কিছু হবে এরকম অবস্থা। তাহলে আপনি বলছেন যে জমিদার তার নিজ গ্রামের জন্য আলাদা তার যে ব্যবসা থেকে যে লাভটা আসে সেটা তার সেই গ্রামে হচ্ছে মানে কি বিনিয়োগটাকে তৈরি করতে পারে, যদি সে আসলে ভালো হয়ে থাকে, কারণ সে এটাই করবে যদি সে ভালো হয়ে থাকে, আর যদি সে পরিস্থিতি না। এখন বিষয়টা হচ্ছে যে আর কি একজন জমিদার সাধারণত তার হচ্ছে এক্ষেত্রে আরেকটা আমি এখন এক্ষেত্রে অনেকটা আপনার কথার সাথে আমি একমত হচ্ছি। তো সমাজতাত্ত্বিক মতবাদ থেকে সমাজতাত্ত্বিক তত্ত্ব থেকে অনেকটাই এখন একটা দার্শনিক তত্ত্বে পরিণত হয়েছে, সেটা হচ্ছে যে এথিক্স বেশি গুরুত্বপূর্ণ নাকি মোরালিটি। বিষয়টা হচ্ছে যে এথিক্স মানে হচ্ছে আপনি নিজস্ব পর্যায় থেকে যে কাজটা করছেন সেটা, আর মোরালিটি হচ্ছে সামগ্রিক পর্যায়ে থেকে আপনি যে কাজ করছেন সেটা। এটা হচ্ছে একটা ধরা যাক এরকম যে ধরা যাক এখন অনেক ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন সেটা সম্ভব হয় যদি না মানে যদি আসলে করের পরিমাণ ফসল উৎপাদনের চেয়ে কম হয়। কিন্তু আমি যে কথাটা বলেছিলাম এখন আপনি বলেছেন যে বিদ্রোহ উৎপন্ন হয় কখন, যখন কর দিলেও মারা যাবে না দিলেও মারা যাবে, এই পরিস্থিতি কি কখনো আর কি কর যদি ফসলের চেয়ে কম হয় তখন হয় নাকি হচ্ছে মানে এটা সবসময় উৎপন্ন হয় তখনই যখন হচ্ছে আপনার যতটুকু উৎপন্ন হচ্ছে তার চেয়ে বেশি আপনার ডিমান্ড চাওয়া হচ্ছে, তাই না? তো কথা হচ্ছে ওই ক্ষেত্রে আপনার ঠিক এই সলিউশনটা কাজ করে না, কারণ ইতিমধ্যে যখন তারা যতটুকু ফসল উৎপন্ন করছে তার থেকে বেশি করানো করা হয়েছে তখন কিন্তু এত বেশি কিছু করার নেই। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে যেটা গুরুতর তথ্য উৎপন্ন হয় সেটা হচ্ছে জমিদারের এখন কি করা উচিত, তার নিজের কাজ করা উচিত বা হচ্ছে অত্যাচার করে কর নেওয়া উচিত নাকি এখানে শিথিল পথ। কর নেওয়াটা কঠোর হওয়াটা হচ্ছে এথিক্স আর শিথিল হওয়াটা হচ্ছে মোরালিটি। এখন এক্ষেত্রে যদি আমরা দেখি এটা হচ্ছে একটা সাময়িক মানে যদি সামগ্রিক উপমা হিসেবে যদি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে একজন লয়ার, একজন উকিল যদি জানে যে তার ক্লায়েন্ট আসলেই দোষী, তার কি জাজের সামনে ধরে দেওয়া উচিত যে দেখুন ইওর অনার আমার যে ক্লায়েন্ট সে দোষী, তাকে এটা ধরে দেওয়া উচিত নাকি তার ডিফেন্ড করে দেওয়া উচিত একজন লয়ার হিসেবে, তার উকিল হিসেবে? এটা কিন্তু অনেকটা ওকালতির মতো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জীবনটাই ওকালতি। মানে কথা হচ্ছে যে
আপনি যে বললেন যে উকিল, সে যদি জানে যে তার যে ক্লায়েন্ট সে যদি আসলে অপরাধী হয়, সে কেসটা কেনই বা নেবে? কারণ সে যদি আসলে অপরাধী হয়, তারা কিন্তু একটা চান্স থাকে, সে যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তারা কোনো বাঁচার কোনো উপায় নেই। কারণ সে যদি জানতে পারে যে সে আসলে যে অপরাধী, তার যদি মনে থাকে তাহলে সে কেসটা নেবে না। আর তার যদি নিজের উকিল হিসাবে এথিক্সটা থাকে, আপনি যেটা বললেন, তাহলে সে নেবে, কারণ তার কাজ এটা। কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ সময় জটে মানে কোর্টে উকিল কিন্তু নিজের যে এই অপরাধী যদি হয় তার কিন্তু সে বলতে পারে না, কারণ তার নিজের চাকরি যেটা সেটাকে তার করতে হবে, পালন করতে হবে। কিন্তু সে যদি যখন এই যে অপরাধী তার কাছে এসেছিল তার জন্য উপলব্ধি করার জন্য, তখন সে যদি না করে তখন কেউ তাকে কিছু করতে পারবে না। কিন্তু কোর্টে যাওয়ার পরে তার কিন্তু তার মানে যে সাসপেক্ট তাকে কিন্তু তার ডিফেন্ড করতে হবে, এটাই তার চাকরি। এখন সে যদি ডিফেন্ড করতে না চায়, সে স্ট্যান্ড ব্যাক করতে পারে যে আমি এটা করবো না, কিন্তু এতে তার সম্মান হানি হবে, তার কাছে কেউ যেতে চাবে না, এরকম বিষয়। আর আপনি যেটা বললেন যে চাষের ফসল যদি বিক্রি করে পরের টাকা কম টাকা পাওয়া যায়, তাহলে আমি যেটা বলেছিলাম যে কম সময়ে ফসল যেগুলো হয়, যেগুলো মানে উৎপাদন করতে বেশি পানি লাগে না, করার সময় যেগুলো হয় অনেক ফসল আছে কিন্তু যেগুলোতে বেশি পানি লাগে না, তারা অনেক খারাপ পরিস্থিতি হতে পারে। এরকম ফসল চাষ করে তারা বিক্রি করে, সেগুলো টাকা কয় হিসাবে নিয়ে সেগুলো তারা ইংরেজিতে দিয়ে তারপরে আবার চাষ করতে পারে। আমাদের বাংলা মাঠ হলো উর্বর, এখানে চাষাবাদের জন্য একদম ভালো একটি জায়গা। এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি, দামি দামি সবজি চাষ করতে পারি, যেখানে কম হলেও যে বিক্রি করে অনেক টাকা পাওয়া যায়, এরকম সবজি চাষ করলেও হয়। আবার যদি চাষ করে টাকা না হয়, তাহলে দ্বিতীয়বার চাষ করতে পারি। তাহলে এটা বুঝেছি। তো কথা হচ্ছে যে আমি যদি আবার উপমার ক্ষেত্রে দেখি, হ্যাঁ, কথা হচ্ছে যে এখন বিষয়টা হলো যে উকিল কেন কেসটা গ্রহণ করবে, তাই তো? এখন কথা হচ্ছে যে আপনার ক্ষেত্রে বুঝতে হবে যে মানুষের যদি উকিল না থাকে, মানুষের যদি কোর্ট কেস এগুলি না থাকে, প্রত্যেক মানুষ কিন্তু একটা উকিল পাচ্ছে। কারণ অনেকে কিন্তু এখন আপনি যদি বলুন যে একজনের পেইড লয়ার যদি হয়, আপনি আমার যদি হচ্ছে একজন আর কি, আমি একজন উকিলকে আমার নিজস্ব ভাবে রেখেছি, পার্সোনাল লয়ার, হ্যাঁ, আমার নিজস্ব লয়ার। কথা হচ্ছে যে এখন আমি আমার যতগুলি কেস আমার প্রতি আসবে, প্রত্যেকটা কিন্তু সে ব্যাটেল দিবে। তো কথা হচ্ছে তার কিন্তু এখানে চয়েস করার ক্ষমতা নেই যে হচ্ছে আর কি এটাতে আপনি অপরাধী দেয়, এটাতে আমি আপনার কেস দিতেছি না, ওটাতে আপনি অপরাধী নাই কারণ আমি আপনার কেস দিতেছি, এরকম ভাবে কিন্তু তার চয়েস করার ক্ষমতা নেই, কারণ সে পেইড করে। কথা হচ্ছে যে সে কি করছে বা ওইটুকু ওই ক্ষেত্রে কি করছে, সেই ক্ষেত্রে তার যেহেতু সে আগে থেকে তার লয়ার, সেক্ষেত্রে তার বুঝতে হবে যে সে যে কাজটা করেছে সেটা সিভিয়ারিটি। সে যদি কোনো চুরি করে তাহলে সে করতে পারে, সে যদি কোনো জেনোসাইড করে বা ম্যাস মারা করে তাহলে তো তার সেই ক্ষেত্রে কিছু করার নেই। সে অথবা স্ট্যান্ড ব্যাক করতে পারে যে আমি করবো না, আমি আপনার রেগুলার না এখন থেকে, সেরকম বলতে পারে যদি তার মানে মরালিটি থাকে। আর সে যদি বলে না আমি লয়ার, আমি নিজের কাজ করবো, এরকম চিন্তা ভাবনা বলে সেটা নিজের কাজ করবে। এখন যদি যে কাজটা করেছে তার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, তাহলে উকিল কিছু করতে পারে না। এখন প্রমাণ থাকতে হবে, প্রমাণ না থাকলে কিন্তু আমরা ঠিক বলতে পারি না সেই কাজটা করেছে। তাহলে আপনি কিন্তু এবার একটা ঝুঁকির ক্ষেত্রে বলছেন, হ্যাঁ, এটা কিন্তু এথিক্সের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনি মনের যে দিকটা এথিক্স দিয়ে বর্ণনা করবেন, কথা হচ্ছে যে উকিলের নিজস্ব ঝুঁকি আছে যদি সে প্রমাণ না পায়, হ্যাঁ, তার ইনোসেন্স, তার কোনো ঝুঁকি নেই, কারণ তার সে উকিল, তার সে নিজের কাজ করবে, কিন্তু তার যে সাসপেক্ট তার ঝুঁকি আছে, সে যার পক্ষ উপলব্ধি করবে তার ঝুঁকি, কিন্তু উকিলের কোনো ঝুঁকি নেই। উকিলের ঝুঁকি বলতে হচ্ছে কথা হচ্ছে যে সে ওই ইয়েটা হারবে না জিতবে, এটা এখন যথেষ্ট প্রমাণের ভিত্তিতে এটা নির্ভর করে। আমরা জানি না আপনি যার কথা বলছেন তার যথেষ্ট আমি নির্দিষ্ট যেটা বলছি, ধরেন যে কোনো একটা ব্যক্তি তার লয়ার, এখন কয়ের বিরুদ্ধে জেনোসাইড করলো, এখন তার বিরুদ্ধে কোনো শাস্তি, কোনো মানে যে দেখেছে এরকম কোনো থাকলো, প্রমাণ থাকলো, বা কোনো সিসি ক্যামেরা ফুটেজ থাকলো, ভিডিও থাকলো, এরকম এটা বিরুদ্ধে থাকলে এখন যথেষ্ট প্রমাণ না থাকলে কিন্তু আমাদের কোর্টে কিছু করতে পারে। হ্যাঁ, মানে এখন তো হচ্ছে যে কোর্ট কিছু করতে পারে না, তাও কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা উকিল, যারা ওকালতি করে, তারা হচ্ছে সর্বনিম্ন প্রমাণটা থেকে কিন্তু সর্বোচ্চ ফসল উৎপন্ন করার দক্ষতা রাখে। আমি তো হচ্ছে আমি উচিত না উচিত বলতে থেকে বলছি, একজন এথিক্স পালন করা উচিত এথিক্স, মানে এথিক্স যদি পালন না করি তাহলে জগৎ নষ্ট হবে সরাসরি। কারণ তো হচ্ছে যে প্রত্যেক যদি নিজ কাজ না করে তাহলে হচ্ছে মানে সোসাইটাল ইনস্টিটিউশন বোঝাতে হবে। আবার যদি মোরালিটিও না থাকে তাহলে তো থাকবে। যে আমরা দেখেছি যখন আমাদের ছাত্র আন্দোলন হয়েছে, আমাদের আগের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা তাকে মানে কি
বের করার জন্য। তখন আমরা দেখেছি যে পুলিশ তারা কিন্তু সেই তাদের নিজেদের এথিক্স পালন করতে গিয়ে শেখ হাসিনার কথা পালন করতে গিয়ে তারা কিন্তু মানুষ করেছে যেটি আমাদের মরালিটির সম্পূর্ণ বিরুদ্ধে যায় এবং এটি কেউই ভাবে নিচ্ছে। এবং এটা দেখতে গিয়ে আমরা দেখি যে অনেক মরালিটির হয়ে কি তারা কিন্তু এথিক্স তাদের চাকরি ছেড়ে চলে গেছে। এটাকে এখানে তারা মরালিটির বিষয় বলতে দিয়েছে। আর যারা মানুষকে গুলি করে মেরেছে, আমাদের ছাত্রদেরকে বড় ভাইদেরকে গুলি করে যারা মেরেছে, তারা কিন্তু তাদের এথিক্স পালন করেছে। আর তারা কিন্তু মানে চাইলেই কিন্তু তারা গুলি করতে পারতো না, কিন্তু তারা গুলি করেছে এখানে তাদের নিজেদের চাইলে গুলি করতে পারবো না, যদি তারা বলতো যে আমরা গুলি করতে পারি তাহলে কারণ যখন এই আমরা দেখেছি যে এক পারেনি বলে তো চাকরিতে সমস্যা হলে তারা বলে দিতে এই হলো যে তাদের মরালিটি পালন করার জন্য কি করতে হবে। কারণ এখানে তার মানুষ তাদের নিজেদের দেশে মানুষের জীবনের জন্য এখানে তাদের নিজেদের চাকরি পালন করে নিজেদের নিজেদের প্রতিদিনের খাবার পাওয়ার জন্য শুধু আরেকজন মানুষকে জীবনে শেষ করে দেয়। এখানে আমাদের পুলিশ এথিক্স পালন করতে গিয়ে কথা বলতে হয় না, কারণ পুলিশ দেখে তখন এই করা ছিল মরালিটি করার ব্যাপার। এটা পালন করলে পরবর্তীতে তাদের চাকরি হতে পারবে, পরে চলে যাওয়ার পর এটা কিন্তু তারা জানতো যে তারা যদি ভালো কাজ করতো তখন তাদের চাকরি চলে গেলে আবার ফেরত আসতে পারতো পরবর্তী সরকার আসে। কিন্তু তারা মরালিটি পালন করে এথিক্স পালন করেছে, তারা গুলি করে হাজার হাজার মানুষ হত্যা করেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি মরালিটি এথিক্স। মাননীয় সভাপতি, আমি আমাদের সুপ্রিয় পাঠক আহমেদ রাকাত রাতকে একটি প্রশ্ন করতে চাই। জি, তুমি এটা করতে পারো। রাকাত, আসলে তুমি রায়ের ভাষা মানে ভালো উত্তর দিতে পারবে। জি, আমাদের গল্পে দেখেছি যে আমাদের গফুরজলা সে তার গরু মহেশকে খুবই ভালোবাসত, নিজের সন্তানের মতো আদর করত, কিন্তু শেষে গিয়ে সে যে ভাঙা লাঙলটি দিয়ে তার নিজের সন্তানের উপরে আঘাতটি করলো, যাতে তার মানে মারা যে গেল মহেশ গরুটা। এক্ষেত্রে আপনি কি মনে করছেন যে সে কেন আঘাতটি করেছে? সে কি পরিস্থিতির শিকার নাকি সে ইচ্ছে করে আঘাতটি করেছে? কারণ পরিস্থিতির শিকার যদি সে হয়ে থাকে, সে কেন পরিস্থিতির শিকার সে ব্যাপারে আমি একটু আপনাকে ব্যাখ্যাটা চাচ্ছি। ধন্যবাদ ভাইকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। তো আমরা যদি গল্পের প্রেক্ষাপট দেখি তাহলে আমরা দেখতে পারবো যে গফুর মহেশ অত্যন্ত ভালোবাসে। সে যখন মানে মহেশ প্রচন্ড খিদে মানে গফুরের যে মেয়ে তাকে আঘাত করে, তখন গফুর সকল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কারণ কিছুক্ষণ আগে গফুর মানে গল্পে কিছুক্ষণ আগে দেখা যায় যে গফুর মহেশের প্রতি প্রচন্ড ক্ষিপ্ত ছিল। কারণ মহেশ অন্যের বাড়িতে ঢুকে যেত, জমিদারের বাড়িতে ঢুকেও সে গফুরকে অনেক অপমানিত করছিল সবার সামনে। সেজন্য গফুর প্রথম থেকে মানে মহেশের প্রতি তার মনে তিক্ততা তৈরি হয়েছিল। তো যখন দেখলো তার একজন মেয়ে আমিনাকে মহেশ আঘাত করলো, তখন সকল ধৈর্যের বাদ হয়ে গেল। হয়তো সে মহেশকে খুব ভালোবাসতো, কিন্তু যখন একটি মানে আমি যখন বেড়ে যায় তখন হয়তো আমাদের মানে মনের উপর আমার হস্তক্ষেপ থাকে না, তখন আমরা হয়তো হিতাহিত জ্ঞান ছাড়াই আক্রমণ করে বসে অন্য ভালোর উপর। আমার মনে হয় সেজন্যই যদি মহেশের জ্ঞান থাকতো বা হিতাহিত জ্ঞান থাকতো সময় বা তার যদি বিচার বুদ্ধি থাকতো, তাহলে সে হয়তো কখনোই এইভাবে মহেশের উপর আক্রমণ করতো না। তাই আমি বলতে চাই যে আমার মতে এই প্রেক্ষাপটে সত্যি মহেশ হচ্ছে গফুর হচ্ছে পরিস্থিতি শিকার। তাই তোমার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার জন্য। যে প্রশ্নটি হলো, আমাদের আরেকটা প্রবাবিলিটি থাকতে পারে যে আমাদের যে গফুরজলা আছে সে তার প্রিয় সন্তান মহেশকে সে কেন মেরেছে, সেটার আরেকটা প্রবাবিলিটি হচ্ছে মহেশ খাদ্য পায় না, না খেয়ে সে অনেক কষ্টে আছে, তার সেই কষ্ট নিবারণ করতেই গফুরজলা তাকে হত্যা করেছে বা তাকে আঘাত করেছে। এখন সেই বিষয়ে আপনার মতামত কি, যে প্রবাবিলিটি কত চান্স আছে যে এটাই হয়েছে? না, আমার মনে হয় আপনি যদি গল্পটা ভালোভাবে পড়ে থাকেন তাহলে দেখবেন যতই খাওয়ার কষ্ট কিংবা থাকার কষ্ট কিংবা যত কষ্ট হোক, গফুর নিজের ঘরের ঘর তুলে এনে মহেশকে খেতে দিয়েছে এবং সে মহেশকে খাবার দেওয়ার জন্য সে অত্যন্ত মরিয়া ছিল। তো সে যে না খাইয়ে মহেশকে মেরে ফেলবে কিংবা মহেশকে খাবার কষ্ট থেকে বাঁচানোর জন্য মেরে ফেলবে, সেটা কিন্তু গল্পে কখনোই মনে হয়নি। কারণ যখন অন্যান্য প্রতিবেশীরা কমপ্লেন করতো মহেশের নামে, তখনও কিন্তু গফুর মহেশের পক্ষে শক্ত অবস্থায় নিয়েছিল। তো আমার মনে হয় না যে মহেশকে এই কারণে গফুর মেরে ফেলবে। আমার মনে হয় সেটা ছিল পরিস্থিতির শিকার, একটি মুহূর্তের জন্য তার রাগ হয়ে যায় এবং সেজন্যই সে মহেশকে মেরে ফেলে। এটাই মেইন কারণ। এবং লেখক আমার মনে হয় তার গল্পের প্রেক্ষাপটে তার কথা শৈলীতে গল্পটি এইভাবে সাজিয়েছেন, এটাই আমার মনে হয়। জি, মাননীয় পাঠক, আমরা দেখেছি যে আমাদের যে মহেশ গফুরজলার সন্তান, সে কিন্তু তার মেয়েকে আঘাত করেছিল পানি খাওয়ার জন্য বা খাদ্য খাওয়ার জন্য, এবং সে দড়ি ছিঁড়ে চলে যেত কিন্তু খাবার খাওয়ার জন্য। এখন
সেগুলো কিন্তু গরু পেট ভরে না। কারণ আমরা জানি গফুর যেটা খেত সেটা গফুর কিন্তু সবসময় খেতে পেত না। সে যখন খেতে পেত সেটা সে অর্ধেক বা নিজের সবটুকুই দিয়ে সে নিজের সন্তান খাওয়াতো, কিন্তু সেটি কিন্তু একটা গরুর জন্য যথেষ্ট না। একটি গরু আমাদের মানুষের চেয়ে অনেক বেশি খায়। আমরা গল্পে ভালো করে পড়ে, আপনি যদি গল্পটি ভালো করে পড়ে থাকেন তাহলে দেখবেন যে না খেতে পেয়ে কিন্তু আমাদের মহেশ যে গরুটি আছে তার পাঁজরের হাড় ভেসে গেছে, এবং সে না খেতে পেরেই কিন্তু বিভিন্ন জায়গায় যে মানুষকে আঘাত করেছে, হামলা করেছে, এবং সে তার নিজের বোনকে বা আমাদের গফুর জোলার মেয়েকে আঘাত করেছে কিন্তু পানি খাওয়ার জন্য, খাদ্যের জন্য বা খাদ্যের ইয়েতে মানে সে জ্বালায় অতিষ্ঠ হয়ে সে মানুষকে আঘাত করছে বা হামলা করছে খাদ্যের জন্য। সেই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে এই দিকে হতে পারে যে গফুর জোলা সে তার নিজের সন্তানকে মেরেছে তার কষ্ট থেকে মুক্তি দেওয়ার আচ্ছা, এই প্রশ্নটা হাইপোথেটিক্যাল। আমরা অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখি। হ্যাঁ, ধরা যাক আপনার কোনো একটা ছেলে হলো, আর আপনি খুব গরিব, সেই অবস্থায় আছেন, তা আপনি কি কখনো খাবারের অভাবে আপনার নিজের ছেলেকে লাঙল দিয়ে বাড়ি বেঁধে ফেলবেন? পারবেন আপনি? না, আমি যেটা বললাম সেটা কিন্তু হাইপোথেটিক্যাল না, আমি গরিব হতে যাবো কেন? সেই না, বিষয়ে আপনি আমি গরিব হতে বলছি যাবেন না, না, আমি কিন্তু যেটা আপনার বলছি গল্পটা সেটা কি বলে? গল্পে সেটা কিন্তু হাইপোথেটিক্যাল না, কারণ আমরা দেখেছি সে আসলেই খাবারের কিন্তু না, এবং সে হ্যাঁ, অনেক প্রাণী সে মরে যাচ্ছে যদি না খেতে পেয়ে পায়, অনেক সময় না খেতে পেয়ে যদি সে মারা যায় সেটাই বেশি কষ্টকর হবে। সেটা থেকে বাঁচানোর জন্য হতে পারে সে তাকে মেরে ফেলেছে। না, আপনার জীবন নয়, সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বৈত সীমার বেশ নিচে আছে, এবং আমাদের দেশে বেশ লক্ষ মানুষ তার দ্বৈত সীমার বেশ নিচে আছে। তাদের তো ছেলে বললে হয়, তারা কি প্রতিবার জন্মের তার ছেলেকে লাঙল দিয়ে বাড়ি মেরে মেরে ফেলে? কখনোই না। একজন পিতা তার সন্তানকে প্রকৃতই ভালোবেসে ফেলে কখনোই তার এই সন্তানকে হত্যা করতে পারে না। তেমনি আপনার কথা যদি মহেশকে তার সন্তান মনে হয়, গফুর মহেশকে সন্তান মনে করে, তাহলে সে কখনোই মহেশকে এই সামান্য কারণে মারবে না। কিন্তু আমরা দেখতে পাই যখন ছেলে দুষ্টামি করে তখন কিন্তু বাবা মা রাগ করে তাকে বাড়ি মারে, কিন্তু গরুকে বাড়ি মারে আর ছেলেকে বাড়ি মারা হয়তো সম্পূর্ণ আলাদা। জি, আমি বলতে চাচ্ছি যে আপনি যে বললেন মহেশকে সে সন্তানগুলো ভালোবাসার জন্য সে তার কষ্ট থেকে মুক্তির জন্য তাকে মারে, না, কষ্ট থেকে সে রাগ করে তাকে মেরেছে। Yes, এখন yes. আপনার যদি সন্তান হয়, সে যদি আপনার আরেক সন্তান বা আপনার মেয়েকে যদি সে ধাক্কা মেরে ফেলে, আপনি কি লাঙল দিয়ে তাকে মেরে ফেলবেন? লাঙল দিয়ে মারবো না, এখানে আপনাকে বুঝতে হবে আশেপাশের প্রেক্ষাপট কি। এমন দেখা যায় আপনি খাবার পাই না, ঘরের অবস্থা নেই। আমার যে আরেক মেয়ে ছিল তার অবস্থা খুব খারাপ, তাকে কষ্ট করে রাতের বেলা 4 মাইল হেঁটে নদী থেকে পানি আনতে হচ্ছে, এবং গত 1.5 বছর ধরে অবস্থা কোনো উন্নতি হচ্ছে না। এবং আমার সেই ছেলে তার খাবারের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, আমার চাকরিতে খালি আমার দুনিয়া আমার চাকরি সব কিছু। তখন আপনার কি মনে হয়? জি, আপনি তো মানুষ কি আপনি তো বলবেন যে বাবা এসব করতে হয় না, চলো আমরা সবাই ভাত খেতে যাই, এটা কি তুমি বলবে? অবশ্যই না। এবং মানুষ তো আপনি যে বলেন ছেলের মতো মনে হতো, এটা কখনো সম্ভব না। একটা গরুর প্রতি ভালোবাসা একেবারে মানুষের প্রতি ভালোবাসা কোনো সম্ভব হতে পারে না। আপনি আপনার গরুর যতই ভালোবাসতে পারবেন, আপনি নিজের ছেলেকে কখনো গরুর জন্য স্যাক্রিফাইস করবেন? হয়তো আপনি গরু আছে, ধরা যাক আপনার হয় গরুকে স্যাক্রিফাইস করতে হবে, তারপর ছেলেকে স্যাক্রিফাইস করতে হবে, আপনি কি করবেন? নগদ গরুর গলায় কেটে ভাসিয়ে দেবেন নদীতে। সেম আমরা এখানে বলতে চাচ্ছি, তার প্রাণপ্রিয় মেয়ে আমি নাকি আঘাত করেছে, তখন সে সকল পরিস্থিতির শিকার হয়ে, সকল চাপে পড়ে, সকল জায়গা থেকে ঘা খেয়ে 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 তার মনোযোগ এমন হয়েছিল যে শুধু একটি মুহূর্তের জন্য তার হাতে অস্ত্র তুলে নেয় এবং মহেশের মস্তক ফাটিয়ে দেয় এবং মহেশ স্পট দেয়। জি, আপনি যে বললেন যে সে প্রতিদিন অনেক কষ্টে আছে, সে না খেতে পেয়ে তার মেজাজ অনেক খারাপ, বিভিন্ন জায়গায় বাস খেয়ে এসেছে, তার মেজাজ অনেক খারাপ, সে একটা মুহূর্তের জন্য অস্ত্র তুলে নিয়ে নিজের সন্তানকে মেরে ফেলেছে। কারণ সন্তান বলছেন কেন? গুরুজি কারণ আমরা গল্পে দেখতে পেয়েছি যে গফুর জোলা সে তার নিজের গরুকে তার সন্তান তুলো ভালোবাসে। সন্তান অবলাদের প্রাণীগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু আমাদের। তো আজকে পাঠকবৃন্দ সবার প্রতি আমার উন্মুক্ত প্রশ্ন আছে। তো আমরা সবাই জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন সফল লেখক, এবং মানুষ তাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক নন, সবচেয়ে শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বলে দাবি করে। আমার নিজস্ব ধারণা যে শরৎচন্দ্র যদি বাংলা সাহিত্যের টপ 5 করা হয় তাহলে টপ 5 অনারেবল মেনশন পেতে পারেন শরৎচন্দ্র। তো শরৎচন্দ্রের লেখায় আমরা দেখতে পাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণের লেখকের সুস্পষ্ট ছাপ আছে, যেমন আমি থাকতে আলাদা করেছিলাম একদিন। তো আমার পাঠক তোমাদের সবার কি মনে হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কি সব নিজস্ব মৌলিক ধারণার লেখা, নাকি তার যে উপন্যাস ছোট গল্প যার পিছনে বিখ্যাত তার পিছনে অন্য কোনো অনুপ্রেরণা আছে, কিংবা তার লেখা স্টাইল অন্য কোনো অনুকরণ আছে?
ধন্যবাদ কাকা সাহিত্য। ঠিক আছে। তো এর উত্তর যদি দিতে হয় তাহলে বলতেই হয় সবার শুরুতে যে তিনি দুইজন লেখকের কথা বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথমত যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা দেখি, বাংলা সাহিত্যে এমন কোনো লেখক নেই যে বঙ্কিমচন্দ্রের প্রভাব থেকে মুক্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন একজন লেখক যিনি হচ্ছেন বাংলা সাহিত্যের সর্বমৌলিক লেখক, যিনি হচ্ছেন আদি লেখক বাংলা সাহিত্যের, যার লেখার মধ্যে চূড়ান্ত মৌলিকত্ব আছে, যিনি কারো কাছ থেকে কপি করেনি, অথচ সবাই তার কাছ থেকে তারই অনুসরণ করেছে। তো কথা হচ্ছে যে এটা একদিকে রবীন্দ্রনাথ মুক্ত হতে পারেনি, অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুক্ত হতে পারবেন, কিন্তু তিনি দ্বিতীয়ত যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 1893 সালে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম 1876 সালে। এমনকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক আগে থেকে সাহিত্য রচনা শুরু করেছেন। দুঃখিত, 1894 সালে তার জন্ম, 94 সালে, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালে, এবং অনেক আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে লেখা শুরু করেছেন। এমনকি যদি আমরা দেখি, কথা হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাটা আমাদের মিলে। মানে আমি বলতেছিলাম যে তার লেখার সাথে মানে ভাষা বর্ণনা তুমি হয়তো মানে বিভূতিভূষণ কারে বা হ্যাঁ, কারে বা ভাষা বর্ণনা দেখবা আমার শরৎচন্দ্রের কিছু উপন্যাস লাগে চাঁদের পাহাড় প্রথমত চলিত ভাষা অনেক শরৎচন্দ্র শরৎচন্দ্রের ভাষা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে মানে মেইন ক্যারেক্টারের ভাষাগুলো ওগুলো দেখবা মিলে আছে। তো এটা তো চাঁদের পাহাড় তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোনো উপন্যাস পড়েছে। কথা হচ্ছে যদি প্রধান উপন্যাসগুলো আমরা দেখি, শ্রীকান্ত কিংবা হচ্ছে পথের গান কিংবা হচ্ছে তোমার দেবদাস, এগুলির অনেক পড়ে, চরিত্রহীন এগুলোর অনেক। তো কথা হচ্ছে চাঁদের পাহাড় থেকে আমরা কিছু বলতে পারি, এমনকি বলা যায় যে যদি বাংলা সাহিত্যে টপ 3 আমাদের বলতে হয়, সেটার মধ্যে শরৎচন্দ্র ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি আপনি মৌলিকত্বের দিক থেকে দেখেন, কারণ কথা হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর যাই করুন না কেন তার মৌলিকত্বকে তিনি বিসর্জন দেননি। কারণ কথা হচ্ছে তিনি অনেক ক্ষেত্রে মৌলিক ছিলেন। কারণ কথা হচ্ছে যে এত মোটা মোটা দুইটা খণ্ডের রচনাগুলি, যার মধ্যে লেখগুলি করতে গেলে চোখ ঝাপসা হয়ে যায়, এত ছোট খণ্ডের এত মোটা মোটা রচনাগুলি খণ্ড যদি যে তৈরি করতে পারে, হ্যাঁ অবশ্যই তিনি অনেক আগে থেকে লিখতেছেন। প্রচুর আগে থেকে লিখতেছেন, এবং কথা হচ্ছে যে এই ক্ষেত্রে যার প্রভাব সুস্পষ্ট সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষার লেখা। হ্যাঁ, সেটা হচ্ছে তো কথা হচ্ছে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা প্রভাবিত ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রভাবিত ছিলেন। সুতরাং বলা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র দ্বারা প্রভাবিত ছিল। তো কথা হচ্ছে যে আর কি ওই ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, প্রত্যেকে তার পূর্বসূরীদের অনুসরণ করে, এবং পূর্বসূরীদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ তাদেরকে অনুসরণ করে। কথা হচ্ছে এই ক্ষেত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৌলিকত্ব হচ্ছে যথেষ্ট আছে, এবং তার লেখন তো তোমার কাছে কেন মনে হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অন্যান্য লেখকের চেয়ে আগে? অন্যান্য লেখকদের যে আগে, কারণ কথা হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি বলা যায় তিনি একজন সলিড চিন্তাবিদ বলতে তিনি কিন্তু একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন। এমনকি খুব সম্ভবত চট্টগ্রাম জেলার মনে হয় ঠিক জেলাটা আমার মনে নেই, ওইখানের কংগ্রেসের সভাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে দেওয়া। তো কথা হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজনৈতিক অত্যন্ত সচেতন থাকার কারণে কিন্তু নেতৃত্বের পর্যায়ে স্থান পেতে পেরেছে। সুতরাং এই ক্ষেত্রে তার অবশ্যই মতাদর্শগত কিছুটা হলেও সচেতনতা থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে তার সাথে একদম না ধর্মীয় দিকগুলো থেকে, হ্যাঁ ধর্মীয় দিকগুলো থেকে আমি মনে করি না তাদের সঙ্গে সঠিক, কিন্তু কথা হচ্ছে যে তার সাথে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিকগুলো হচ্ছে অত্যন্ত সঠিক। এবং আরেকটা অন্যতম শ্রেষ্ঠ কারণ কথা হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সময় প্রথমত কথা হচ্ছে যে সামাজিক প্রেক্ষাপট, সেই ব্রাহ্মণ বৈশ্য শূদ্রদের প্রেক্ষাপট থেকে তুলে আনাটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা সূচনাকারী ছিলেন একটা পর্যালোচনা। কারণ কথা হচ্ছে মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ তারাও কিন্তু আসলে অনেক ধরনের সামাজিক উপন্যাস রচনা করেছেন, কিন্তু এটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ব্রাহ্মণদের অত্যাচার নিয়ে আলাদা করে কিছু বলেন, বলেছেন কি ছুতমার নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলেন, বলেছেন কি তার প্রবন্ধে তিনি দেখেছেন তিনি চিন্তাশীল ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু তার মনোযোগ কিন্তু তার সৃজনশীল দিক থেকে তার যদি দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রবেশ করেছিলেন সেই জায়গায়, তিনি আমাদের একটা পথ দেখেছেন, কিন্তু সেই পথের মধ্যে আর কি যত মানে বাড়ি ঘর আছে যা যা তৈরি করা, সে পথের মধ্যে রাস্তা সকল কিছু দুই পাশে বাগান তৈরি করা, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তৈরি করেছে। এটা হচ্ছে তিনি তার বিভিন্ন সামাজিক উপন্যাস, যেরকম হচ্ছে তিনি মনস্তত্ত্বের মধ্যে সামাজিক উপন্যাসকে সামাজিকতাকে প্রমাণ করেছেন, যেরকম দেবদাস আমরা গতবার কিন্তু আলোচনা করেছি। আস্তে আস্তে মনস্তত্ত্ব থেকে কিন্তু আমরা সমাজতত্ত্বে চলে গেছি, যেই আলোচনা এখন ধরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোচনা সম্ভব, তিনি যদি শ্রেষ্ঠত্ব আরোপ না করতেন তাহলে এটা সম্ভব হতো না। এখন আপনি বলতে পারেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা, বলতে পারেন হচ্ছে আপনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা, আরো অনেক, কিন্তু কথা হচ্ছে আপনি কিন্তু মৌলিকত্বের প্রশ্ন করছিলেন না।
প্রচন্ড মৌলিক, ওনার লেখার স্টাইল অন্যান্য লেখকদের তেমন ম্যাচ হয় না। মৌলিকত্বের বিচারে আমি বলতে চাই মানিক বন্দ্যোপাধ্যায় মানে মানে সাহিত্যে নতুন যুগের সূচনা করেছিলেন বলতে হবে আমাদের বাংলা সাহিত্যের জন্য। বঙ্কিমচন্দ্র তাই যে ভিত্তি স্থাপন করে দিয়েছেন, তিনি তার কাছে পিলার হয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় নিজস্ব একটি। তো এই দিক দিয়ে বলতে গেলে তো বলতে হবে যে লেখার স্টাইলের দিক দিয়ে, বর্ণনা করার দিক দিয়ে এবং মৌলিকত্বের দিক দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় আমার মধ্যে অর্থাৎ এগিয়ে ছিল। এখন এগিয়ে থাকার জন্য আমাদের অনেক অনেক প্রশ্ন কাজ করছে। মানে বন্ধুদের কিন্তু কোয়ান্টিটি খুবই কম। কিন্তু কোয়ান্টিটি কম তার কোয়ালিটি কিন্তু মারাত্মক। কেমন কি আপনি যদি মানে তুলনা করতে চান, মানে মানিকের সর্বশ্রেষ্ঠ উপন্যাস কিছু আছে, উপন্যাস ইতিকথা, পদাবলী মাছ, এই দুটো সবচেয়ে বিখ্যাত। তো তুলনা করলে দেখা যাবে শ্রীকান্ত বা দেবদাসের চেয়ে এগুলো বেশি উচ্চমানের উপন্যাস। বেশি উচ্চমানের উপন্যাস বলতে কথা হচ্ছে যে আমি পদাবলীর মাঝে পড়েছি। এখানে সামাজিক প্রেক্ষাপটটা বর্ণিত হয়েছে, মনস্তত্ত্বটা বর্ণিত হয়েছে, তাই তো? কোনটা নেই? অন্য কোনটা সরকারের কোনটা নেই? কথা হচ্ছে দেবদাস। কিন্তু মানে মানিক যে ক্লোজ দিয়ে লিখেছেন, মানে কাছাকাছি যে সমাজের একেবারে সেটা কিন্তু সব দেখাতে পারেন। ওনার রচনায় মনে হয় যে সব দূর থেকে পর্যন্ত দূর থেকে পর্যবেক্ষণ করেন কতক্ষণ? যতক্ষণ তিনি তার সামাজিক বলয়ের পথে দাঁড়িয়ে তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। অথচ তিনি কিন্তু রাজনীতিবিদদের কর্মকাণ্ড নিয়ে খুবই ভালোভাবে জানেন। কে ছদ্মবেশ নিয়ে কোথায় যাচ্ছে, কে কিভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, কে বিদেশের সাথে সংযোগ স্থাপন করছে, কিংবা আমরা দেখতে পারি সে ভারত যাওয়ার স্বতন্ত্র সেটা নিয়ে তিনি যথেষ্ট অবগত ছিলেন। কথা হচ্ছে তখন কিন্তু পথের দাবি তিনি যখন রাজনৈতিক নেতৃত্বের কথা বলছেন তখন বিপ্লব হয়ে দাঁড়িয়েছে। আপনার সামনে প্রেক্ষাপটটা আপনি চিন্তা করবেন না। এমন কথা হচ্ছে আপনাকে, আপনি একজন ছাত্র, তাই তো? আপনার যদি একজন ছাত্রের জীবন নমুনা সবার লিখতে বলা, আপনি এটা নিয়ে ক্লোজ লিখতে পারবেন, কিন্তু হঠাৎ করে আপনাকে বলতে হবে কৃষকের জীবন নমুনা, একজন কেরানির জীবন নমুনা, আপনি কেটে পারেন কতটা ক্লোজনেস লিখতে পারবেন। আমার তো এটাই মানে যেই জায়গাটা আপনি দেখেছেন, তো ওই ক্ষেত্রে আমি বলবো যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের নিষ্ঠা বা পরিশ্রমের কথা আপনি বলেন, বা পদ্মা নদীর মাঝে যদি তিনি 6 মাস পদ্মা নদীর মাঝিদের সাথে সময় কেটেছিল, তো এই ক্ষেত্রে অবশ্যই মানিক বন্দ্যোপাধ্যায় সত্যি আসলে। কিন্তু এই শুধুমাত্র কোয়ান্টিটিটার জন্য কিন্তু আমরা চাকরি করতে পারছি না। কারণ কথা হচ্ছে যে আপনার যখন আপনি বলছেন সর্বশ্রেষ্ঠ, আমরা ব্যাক টু ব্যাক একটা খালি রাখতে রাখবো, ব্যাক টু ওই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সর্বদা অনেক মানে বলা যায় অবজেক্টিভলি বাংলাদেশে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্য অন্যতম বিপদ কারণ, কিন্তু তিনি তার ধারাবাহিকতা রেখেছেন। এটা ভালো, ওইটাও ভালো, সেটাও ভালো, অমুকটাও ভালো, তমুকটাও ভালো। হ্যাঁ, অনেক কোয়ান্টিটি তো আপনার রাখতে হবে। আপনি হ্যাঁ আপনি ভার্সিটির এই কথা বলছেন, ভার্সিটি- ভার্সিটাইল সে কথা পারে না ভার্সিটাইল এবং ভার্সিটাইল হওয়া এবং সেই কন্টিনিউইটিটা বজায় রাখা, কন্টিনিউইটি সেটা কিন্তু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় অন্তত আমার মতে সেটা ভালোভাবে বজায় রাখতে পারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যেমন একটা হয়তো তার ভাষাটি তেমন বেশি ছিল না, তিনি প্রবন্ধ লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। ভার্সিটালিটির কথা বলছেন, ভার্সিটালিটির পাশাপাশি কন্টিনিউইটি। ধরা যাক আপনি যদি ভার্সিটালিটির কথা বলেন, শরৎচন্দ্র ভার্সিটাইল বলতে গেলে দুঃখ যখন মানিক বন্দ্যোপাধ্যায় যখন কম বয়সে মারা যায়, হ্যাঁ, কিন্তু এখন এটাতে কিছু বলে দেয় কিছু করার নেই, আসলে কিছু করার নেই। আসলে দুঃখজনক বিষয়। কিন্তু এটা নানা সংখ্যায় দিকে থাকে আমরা নানা সংখ্যার দিকে দেখলে কিন্তু মনস্তাত্ত্বিক বিষয় বা সামাজিক বিষয় যেটা তুমি বললে আর্থিক বিষয় তার কিন্তু উন্নতি ভালো, মানে মনে হয় না আর তেমন ভালোভাবে ফুটে তুলতে হয়েছে। বাংলাদেশের সামাজিক অবস্থা, আর্থিক অবস্থা, আমাদের এই বাক্য উপমহাদেশে তিনি অত্যন্ত সুন্দরভাবে ফুটে তুলেছেন। তাহলে কেন তিনি উঠতে পারবেন না? তার লিখন শৈলী এমন হচ্ছে যে আপনি একজনকে এক একটা জায়গায় ধরছেন, তো এক একটা জায়গায় প্রাকৃতিক ভাষায় বর্তমানে লিখন শৈলীর দিকে যদি আমরা তাকাই তাহলে কি আমরা অতিরিক্ত উচ্চমানে দেখতে পারবো? আমরা কিন্তু বর্তমান যুগের সাহিত্যের দিকে দেখতে পারবো না। শরৎচন্দ্রের লেখা একটা বৈশিষ্ট্য বইটাও হলো তিনি সমস্যা দেখেছেন অনেক এমন, এদের কিন্তু আমরা কোনো সমাধান দেখে দিতে পারেন না। সমাজের এটা কিন্তু নিজে বলেছেন একটা প্রবন্ধ যে হচ্ছে আমরা সাহিত্যিক, আমরা সমস্যা তৈরি করি, মানে সমাধান দেখাই। তো কিছু কিছু ক্ষেত্রে তিনি মানে সমাধান দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু সেটা মতাদর্শ দিক থেকে আমি ব্যক্তিগতভাবে এটা এবং তিনি মতাদর্শ মানে আমরা আগে কোনো মতাদর্শ ছিল সেদিক দিয়ে চিন্তা করলে দেখা যাবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মতাদর্শ ছিল অনেকটাই সমাজ বিধ্বস্ত। হ্যাঁ, তো এই দিক দিয়ে চিন্তা করলে তার মতাদর্শ কিন্তু বর্তমান সমাজে বা আমরা রক্ষণশীল সমাজে বর্তমান সমাজে কিন্তু তেমন নাম নেই। কিন্তু কথা হচ্ছে এখন দেখুন আমরা কিন্তু সাহিত্যিক বলে চর্চা করছি, আমি তো মানে
বললে যাবে না, কারণ সুনীলের মধ্যে কোয়ালিটি আছে, সুনীলের মধ্যে কোয়ান্টিটি আছে। তাহলে কেন সুনীল আসলে আছে এবং আমরা অনেক বলেন যারা সাহিত্যিক যারা যারা সাহিত্য কথা বলেন, আপনি বলছেন আমাকে বলেন যে সুনীল গঙ্গোপাধ্যায়কে বলা হয় যে বাংলা সাহিত্যের আধুনিক যে এরা শুরু হয় তার প্রতিনিধি ছিলেন তিনি। তিনি কিন্তু অনেকটাই বাংলা সাহিত্যের আধুনিক এরা এত কর্তৃত্ব স্থাপন করেছিলেন সাহিত্যে। তো তিনি কেন সহচক্রের সঙ্গে দিতে পারবেন না? কারণ আপনি যা বলেন কোয়ালিটি, কোয়ান্টিটি, কন্টিনিউটি, বাংলার আত্মসামাজিক অবস্থা, মনস্তত্ত্ব, রাজনীতি এবং ইতিহাস, এই তিনি সকল দিকে তার অ্যাট্রিবিউট, তার সকল দিকে অ্যাট্রিবিউট আছে। তাহলে কেন সুনীল সহজে থাকে না? প্রথম এবং আসলে সুনীল কবি ছিলেন, সুনীল প্রাণী ছিলেন। আমি কত শিখেছি প্রথমত এখানে যে বিষয় সেটা হচ্ছে যে আপনার সুনীল গঙ্গোপাধ্যায় তিনি কাটিকাটি সম্পূর্ণ মৌলিক করতেন। কারণ যত কিন্তু আধুনিক হচ্ছে তত কিন্তু মৌলিক কাটা কঠিন হচ্ছে। আপনি যত আধুনিকতার দিকে যান আপনার মৌলিক কাটা তত কঠিন। হ্যাঁ, দ্বিতীয়ত সুনীল গঙ্গোপাধ্যায়কে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন আপনি বলতে চাচ্ছেন। সমরেশ মজুমদারের সময় আপনি সুনীল গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিক প্রেক্ষাপটে অপ্রতিদ্বন্দ্বী বলতে চান, কিন্তু হুমায়ুন আহমেদ কিন্তু তখন তার সময় কিন্তু আমরা এই যে সচরাচর যখন লেগেছে তখন রবীন্দ্রনাথ ঠাকুর লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তখন কিন্তু সচরাচর তখন অপরজনকে বলা যাবে না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কেই হয়ে গেলে লেখক উনি পৃথিবী যে কোনো ভাবে করছে ওয়ার্ল্ড ক্লাস। এই কারণে সচরাচর কথা রবীন্দ্রনাথ করে জেনেছি। সেদিকে চিন্তা করি যে আমরা সবার সাথে তুলনা করি, তুলনা করি তৎকালীন আরো বেশ কিছু সাহিত্যিক আছে তুলনা করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে সুনীলের লেখা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আছে ভালো। প্রথমত লেখন শৈলী, লিখন শৈলী লিখন শৈলী কথা আমি মনে করি না যে আমরা যথেষ্ট কোয়ালিফাইড এটা বলার জন্য। কারণ লিখন শৈলীর জন্য আমার চেষ্টা করি এটা হচ্ছে ব্যক্তিভিত্তিক বিষয়। হ্যাঁ, ব্যক্তিভিত্তিক হোক, কিন্তু আমি আপনাদের সব কম্পারিজন করতে চাই, কারণ আমরা একটা প্র্যাকটিস মানে আপনার সামনে খোলা নেই। ধরে আমরা সমরেশ আর সুনীল মানে এরা দুজন ছিলেন তৎকালীন সবচেয়ে তো সমরেশের উপর ভালো সম্পর্ক আমি বলেছি, ছোট ভালো লেগেছে। মানে রাজনৈতিক উপর ভালো কাজ উত্তরাধিকার এগুলো করেছি ভালো মানুষ। কিন্তু আমরা যদি দেখি সুনীল ঐতিহাসিক প্রেক্ষাপট যেরকম রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপট দিয়ে একটি সুন্দর উপন্যাস লিখেছেন এবং তিনি তার গল্পের সবচেয়ে বড় আমি বলবো প্লাস পয়েন্ট যদি সময়কে কথা বলতে পারেন। উনি নিজে লিখেছেন যে আমার গল্পের নায়ক হচ্ছে সময়। তো উনি যেভাবে সময়কে ফুটিয়ে তুলেছেন তার গল্পে, তার ঐতিহাসিক উপন্যাসগুলোতে আমি বলতে পারি ঐতিহাসিক উপন্যাস দিকে সুনীলের সমকক্ষ এক বঙ্কিম ছিলেন হয়তো, কিন্তু তিনি তার নেই কমপ্লিট করার মতো। তাই উনি বাদে তার একটা উপন্যাস রাজসিংহ বাদে রাজসিংহ বাদে আমার মনে হয় না সুনীলের কেরিয়ারের উপন্যাস ঐতিহাসিকভাবে গড়ে তুলেছেন আমাদের সাহিত্যে। আপনি হয়তো মীরমুর্শিদাবাদের গল্প করেন, কিন্তু আমার মনে হয় না তারটাও মানে এত উচ্চতর পর্যায়ে চলে গেছে সুনীল যে সেখানে নিয়ে গেছে। সুনীল কিন্তু ঐতিহাসিক উপন্যাস বলতে গেলে একক করতে স্থাপন করেছেন। দ্বিতীয়ত উনি কথা সাহিত্যিক হিসেবে অত্যন্ত ভালো ছিলেন। তিনি আপনি বলছেন একক কর্তৃত্ব তিনি স্থাপন করেছিলেন একমাত্র ঐতিহাসিক উপন্যাস। তিনি অস্বীকার না, ও কিন্তু উপন্যাস সাধারণ উপন্যাস লেখা দেখতে কিন্তু তার অত্যন্ত জনপ্রিয়তা ছিল, আপনার সেটা করতে হবে। জনপ্রিয়তা ছিল এবং আপনার যদি বলি যে হুমায়ুন আহমেদের পরে সুনীল ছিলেন তৎকালীন হুমায়ুন আহমেদের পরে হুমায়ুন আহমেদের পরে, কারণ সুনীল নিজে একবার বলেছিলেন দুই বাংলার মিলে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হুমায়ুন। হ্যাঁ, এমন তো হচ্ছে এখন আপনার তখন আমার তুলনা হয়ে যায় হুমায়ুন আহমেদের। না, সময় তুলনা করছে আমার সময় হুমায়ুন আহমেদের সুনীল গঙ্গোপাধ্যায়ের তুলনা অনেকটা হয়ে যাবে আর কি হুমায়ুন আহমেদ। হ্যাঁ, তখন দেখা যায় সুনীল কিন্তু একটা সমস্যা তুলনা করছে না, উনি আরো সমস্যা 3-4টে মানে বিখ্যাত লেখক ছিলেন তার কম্পিটিশন হচ্ছে। সেই দিকে চিন্তা করলে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় মানে কেরিয়ারটা আরো ঘুরে গেল, তার যে মাপকাঠি তার পাওয়ারকে আরো ঘুরে গেল। তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে সুনীল কেন না? তুমি সুনীল কেন না এটা মূলত কারণটা হচ্ছে যে আগে অনেক কথা যে সুনীলের পিছনে বড় একটা যুক্তি ছিল। তাছাড়া যে আমাদের বড় ভাই
দেখো তোমরা আমাদের মতো বড় ভাই পাই, আমরা তো আমাদের মতো বড় ভাই পাই, বুঝছো না? হ্যাঁ, কথা হচ্ছে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের পেছনে অনেক গুরুতর ভিত্তি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রবীন্দ্রনাথ ঠাকুর। এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পেছনে ভিত্তি ছিল দুজন। তো মানে এটা যদি আমরা একটা রাফ যদি একটা আলোচনা করি, শুধুমাত্র দুজন মানে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ। সুনীলের পেছনে যে স্ট্রং ভিত্তিটা স্থাপন করা হয়েছে এইটার আপেক্ষিকতার দৃষ্টিতে কিন্তু আর কি কখনো মানে শরতের প্রেক্ষাপটে মানে শরৎচন্দ্রের প্রেক্ষাপটে সুনীল গঙ্গোপাধ্যায়কে আর কি আমি অন্তত নিজস্ব প্রেক্ষাপটে নিজস্ব মতামতের দিক থেকে বলবো যে স্থাপন করা যায়। এমনকি তার ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে যতই আপনি সামনের দিকে আগাবেন, যতই আপনার সময় আগে ততই আপনার মৌলিক কিছু বলার নেই। হ্যাঁ, এখন আপনি মৌলিকত্ব অনুসন্ধান করতে পারবেন না। এমনকি কথা হচ্ছে যে তার সময় প্রচুর সাহিত্যিক ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সময় রবীন্দ্রনাথ বাদে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী কোনো সাহিত্যিক ছিল। সুনীল গঙ্গোপাধ্যায়ের সময় সমরেশ বসু কত সালে ছিলেন আমার ঠিক সালটা বলে, সমরেশ বসু, শীর্ষেন্দু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যদি একটু আগে কথা হচ্ছে কথাটি ক্লোজ। এমনকি সত্যজিৎ রায় কিন্তু তার একটু আগ দিয়ে হ্যাঁ বুদ্ধদেব বসু, হ্যাঁ কথা হচ্ছে যে সমরেশ মজুমদারের কথা আমি বললাম। হুমায়ুন আহমেদ তখন ছিলেন, জহির রায়হান অনেকগুলি উপন্যাস রচনা করেছিলেন এবং আট বছরের কথা আমি এখন বলি, আরও হয়তো বা থাকতে পারে, আরও হয়তো বা থাকতে পারে। এর মধ্যে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু বুঝতে হবে আর জনকে কমপ্লিট করে আবার আর জন আগে যে বলতে জহির রায়হান কিংবা বুদ্ধদেব বসু তারা প্রত্যেকে নিজস্ব স্টাইল অভ্যস্ত। বুদ্ধদেব বসু, শীর্ষেন্দু, জহির রায়হান, হুমায়ুন আহমেদ তার নিজস্ব স্টাইল অনন্য, কিন্তু ওভারঅল চিন্তা করলে জনপ্রিয়তার দিক দিয়ে কিন্তু কিংবা অন্যান্য জনপ্রিয়তা এবং সাফল্যের দিক দিয়ে কিন্তু সুনীলের সাফল্য বলতে ওভারঅল সব দিক দিয়ে উপন্যাস থেকে শুরু করে সব দিকে সফল ছিল, কিন্তু সুনীল কিন্তু প্রায় সব দিকে সফল ছিলেন। এখন পরিবেশনের মতো অনেকে ছিল মানে কর্নাস্টোন ছিল তার বলতো, কিন্তু আমার মনে হয় সুনীল যে সময় দেখো ঐতিহাসিক উপন্যাস কিন্তু বাংলায় লেখা হয় না কেন কখনোই। এখন তুমি হয়তো লেখা করছো নাম বলতে পারবা, কিন্তু সুনীল যে কোয়ালিটি লেখছেন এবং যে প্রেক্ষাপটে যেভাবে লেখছেন ওটা কিন্তু বিশ্ব সাহিত্যে একটা অনন্য, শুধু বাংলা সাহিত্যে না। তো তার অনুপ্রেরণা নেওয়ার মতো কিন্তু অনেক মানুষ ছিল না, তো সেই দিকে চিন্তা করলে সুনীল কিন্তু এদিকে একা ছিল। তো আপনি তো বারে বারে ঐতিহাসিক উপন্যাসের দিকে চলে যাচ্ছেন। আমার এটা হচ্ছে গিয়ে মনে রাখা, তুমি যেমন বললা যে কন্টিনিউটি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সহজের সংস্কৃত, তেমনি ঐতিহাসিক উপন্যাস সেটা বলা যায় সুনীলের সংস্কৃত। এখন এই একটার জন্য কি আপনাকে শরৎচন্দ্রের সাথে কিন্তু সাধারণ উপন্যাস যেগুলো আছে যেমন দেখো ডিটেকটিভ গল্প ছোটবেলা আমরা সবাই পড়ছি, কাকা বাবু পড়ে নাই এমন বই পোকা কি খুব একটা আছে বাংলাদেশে, ও দুই বাংলাতেই কিন্তু তার মানে ছোটদের গল্প এমনকি সত্যজিৎ রায় স্থাপন করে দিয়ে গেছিল, সত্যজিৎ রায় কি ফেলুদা কাকা বাবু এমনকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বোমকে স্থাপন করে দিয়ে গেছিল। কিন্তু কাকাও তুলনা করলে গিয়ে দেখা যায় কাকাও আর তার মানে গল্প সম্পূর্ণ আলাদা। আলাদা আলাদা ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন যে গোয়েন্দা গল্প কেউ তৈরি করতে পারেনি, আমি বলিনি গোয়েন্দা গল্প তৈরি করতে পারেনি, কিন্তু নিজের স্টাইল তৈরি করে রেখেছে। রবি তুমি যেমন বললে রবীন্দ্রনাথ কিন্তু সামাজিক মধ্যে লিখেছেন লেখেননি এমন না, কিন্তু শরৎচন্দ্র কেন অনন্য, কারণ তিনি স্টাইল তৈরি করেছেন, তিনি আর গভীরে গেছেন সেম। এটা আমার সুনীলের ক্ষেত্রে বলতে পারি, সুনীল হয়তো অনুপ্রেরণা নিয়েছেন কিন্তু উনি কিন্তু নিজের স্টাইল রয়েছে এবং স্টাইল দিয়ে অনন্য এবং তিনি আরো গভীরে গেছেন জিনিসটা, সেজন্যই আমি বলবো শরতের সমান সমান সুনীল। কিন্তু ওই একই সমস্যা উত্থাপন হচ্ছে না, যে কথা হচ্ছে যে তোমার সময় অনেক ধরা যাক আমি বলি হয়তো সমরেশ বসু যেটা একজন মানুষ লিখেছেন কিংবা সমরেশ মজুমদার যেটা উপর লিখেছেন সুনীল শাসন সেইটা উপর লিখেছেন টাইপের, কিন্তু কথা হচ্ছে যখন ওই রকম ধরনের বা ওই রকম কোয়ালিটির উপন্যাসিক আপনার তৈরি হচ্ছে তখন অবশ্যই প্রেক্ষাপটটা ছিল আপনি যদি এখন আমরা যে এই চিন্তা করি শরতের সরকার কম্পিটিশন ছিল না, তাই শরতের বুঝতে পারছেন বিনা বাধা যাকে বলে পাকা মানে বলতে লাগে, কিন্তু সুনীলের ক্ষেত্রে মাঠ হয়তো পাকা ছিল কিন্তু বলতে সেবার ভালো না, গোলদার ব্যবসা ছিল না। হ্যাঁ তথাপি কিন্তু দেখুন এটা তো বলা যায় যদি শরৎচন্দ্র উপন্যাসে বলে হাতি মিশা আপনি যে নেই তিনি কোয়ালিটি উপন্যাস লিখেছেন এমনকি বলতে হবে ছাড়া তোমার কি মনে হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি শরতের আমলে বাঁচতেন মাইকেল যত সারা সরকার আমাদের বাঁচতেন তাহলে কখনো যেতে পারতেন যত
কম্পিটিশন ছিল আরো বেশি। হুমায়ুন আহমেদ আজও বাংলার মানে কি সদস্যদের মধ্যে যেরকম ছাপটা দিয়েছে, এটা তো অন্য নতুন কথা বলতে পারি, বাকি 8 জনের জন্য কথা বলবো। কিন্তু তারা কিন্তু স্কুলের লেভেলে উঠতে পারে। সত্যজিৎ রায়, ধন্যবাদ। স্কুলের লেভেলে উঠে কিন্তু ঐতিহ্য এবং কোয়ালিটি কন্টিনিউটি ভার্সিটি এসব কোথায় না। তিনি লিখেছেন ছোটদের ছোট গল্প, কিন্তু ঐতিহ্য উপন্যাস, বড়দের জন্য গল্প, রাজনৈতিক উপন্যাস, আত্মবাদী প্রেক্ষাপটে তাত্ত্বিক উপন্যাস সেগুলো তো হয়তো আপনি মানতে পারছেন না যে সুনীল টপ থ্রিতে দিতে পারে, কিন্তু আমার মনে হয় সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন সাহিত্যিক, উপন্যাসিক। তার অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে একই লেভেলে একই ক্যাটাগরি থাকা এটা যুক্তিযুক্ত। আমি আমার অনেক বক্তব্য দিতে চাই। ধন্যবাদ কাকা। তুমি যে বললে শরৎচন্দ্রের মৌলিকতা আমি ওর প্রভাব আর কি শুনলাম তো ছিল না, কিন্তু আমি তোমাকে একটা কম্পারিজন বলতে চাই। শরৎ যখন লেখা শুরু করেছিল তখন যে আর কি সাহিত্য সমালোচক ছিল উনি বলছেন যে হয়তো আমাদের কবিগুরু এই ছদ্মনামে লিখছে, এ থেকে আমরা বুঝতে পারি যে আর কি শরৎচন্দ্রের প্রভাব ছিল। হ্যাঁ, এমনকি কবিগুরু নিজে যখন শরতের লেখা করেছেন তখন তিনি বলছেন যে এই লেখক যেই হোক না কেন তার প্রভাব এবং শেষে এবং সাহিত্যের জগতে অনেক গুরুত্বপূর্ণ আর কি অবদান রাখতে পারবে এবং শরতের লেখা আমরা এটা প্রমাণ পাই। তো এই তুলনা হলে আমরা বুঝতে পারি যে শরতের সাহিত্যিক প্রভাব কেমন ছিল তার পারিভাষিক সাহিত্যের উপরে। আমি আজকের আমাদের প্রজেক্টের সবচেয়ে কনিষ্ঠ পাঠক রাইসুরকে আমি একটা প্রশ্ন করতে চাই। রাইসুর, এই মহেশ সম্পর্কে তোমার মতামতটা কি? অর্থাৎ এই মহেশের গল্পের শ্রেষ্ঠত্ব কোথায়? তুমি কিছু বলতে পারবে এই সম্পর্কে? মহেশের গল্পে তোমার মতামতটা কি মহেশ সম্পর্কে? এখানে গফুরঝোলা জমিদারের অত্যাচারের কথা বর্ণনা করেছে। জমিদার তার সমস্ত জমি, তার বাড়ি ছাড়া তার সমস্ত জমি কিনে নিয়েছিল। আমার কাছে একটা অত্যন্ত নির্দিষ্ট এবং স্পেসিফিক একটা প্রশ্ন। সেটা হচ্ছে এই যে জমিদার যে ক্যারেক্টারটা, এটাকে ইতিবাচক মনে করো নাকি নেতিবাচক মনে করো? নেতিবাচক। নেতিবাচক কেন, কি কোন কারণে, বা তুমি এখান থেকে তার কোন নৃশংস কারণে দেখতে পেয়েছো? কারণ সে গফুরঝোলা আছে তাদের উপর, জমিদার সবার উপর অত্যাচার করেছিল, তার ফসলের জমি সব কেড়ে নিয়েছে তার। আচ্ছা, ধন্যবাদ রাইসুর, আমি তোমার আর কি মতামতটা বুঝতে পেরেছি। তো আশা করি আমরা আজকের এই আলোচনার আর কি শেষ পর্যন্ত পৌঁছে গেছি এবং এই আজকের এই আলোচনায় আমরা বিভিন্ন শরতের আর কি প্রভাব, বৈশিষ্ট্য এবং সামাজিক বিভিন্ন দর্শন শাস্ত্র আর কি তুলে ধরতে পেরেছি। আমি এই আশা ব্যক্ত করবো যে আমাদের এই সাহিত্য সংসদ যেন অনেক আর কি অনেক দূরে যেতে পারে এবং আমাদের ভবিষ্যৎ যে তরুণ প্রজন্মকে একটি আশা কাট করি। আলোচনা সবাইকে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী চক্রে আশা করি আমরা অন্য একটি বই নিয়ে দেখা হবে। তখন পর্যন্ত সবার আমি সুস্বাস্থ্য কামনা করি এবং একটি ভবিষ্যতের জন্য শুভকামনা।